আর ওই লোকটা হাতে কাটারি নিয়ে আমার পেছনে তাড়া করল। আমি নিজের প্রাণ হাতের মুঠোয় নিয়ে জঙ্গলের মধ্যে দৌড়চ্ছিলাম, আর ঠিক তখনই আমার পা একটা পাথরের সাথে ধাক্কা লাগলো, আর আমি নিচে পড়ে গেলাম। আমার পা দিয়ে রক্ত বেরোতে শুরু করলো, আর তখন আমার চোখ পাশের একটা বট গাছের নিচে গেল। আমি দেখলাম যে বিকাশ ভয় পেয়ে ওখানে বসে আছে। আমি ওঠার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু চোটের জন্য উঠতেই পারছিলাম না। ভাই, বাঁচা আমাকে। পালা এখান থেকে, না হলে ও আমাকেও খুঁজে বের করবে। বিকাশ আমাকে বলল। ওই লোকটার আতঙ্ক ওর মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। এরই মধ্যে ওই লোকটা আমার কাছে এসে পৌঁছে গেল। আমি তখনও বিকাশের দিকেই তাকিয়েছিলাম। ওই লোকটা দেখল যে আমার পায়ে চোট লেগেছে আর আমি পালাতে পারবো না, তাই ও বিকাশের দিকে এগিয়ে গেল। বিকাশ এত ভয় পেয়ে গিয়েছিল যে ও ওখান থেকে নড়তেই পারছিল না, ওর পা কাঁপছিল। আর ওই লোকটাকে এত কাছ থেকে দেখে ও প্যান্ট ভিজিয়ে ফেলল। আর ঠিক তখনই ওই লোকটা বিকাশের মাথার চুলটা টেনে ধরল আর ওর গলা কাটতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই কসাই যেমন পাঁঠার গলা কেটে মাথাটা হাতে ঝোলায়, ঠিক তেমন ভাবেই ও বিকাশের গলাটা কাটলো আর মাথাটা হাতে ঝুলিয়ে ধরল। বিকাশের কাটা মুন্ডু থেকে যে রক্ত বেরোচ্ছিল তা লোকটা লম্বা জিভ দিয়ে চাটতে লাগলো। আর তারপরেই আমার দিকে ঘুরল। আমি বুঝতে পারছিলাম যে এবার আমার পালা এসেছে। এবার ওই লোকটা আমার মাথাটা কেটে ফেলবে। জানি না আমার পায়ে কোথা থেকে জোর চলে এলো, আর আমি তাড়াতাড়ি উঠে গাড়ির দিকে ছুটতে লাগলাম। আমি গাড়ির দিকে এগোতেই আমি দেখতে পেলাম যে ওই অ্যাম্বাসেডর গাড়িটা রক্তে লাল হয়ে আছে, আর গাড়ির ওপরে ন্যাড়া লোকটার মৃতদেহ পড়েছিল। লোকটার কাটা মাথাটা কোথাও ছিল না। গাড়ির ছাদ থেকে ওর কাটা দেহটা ঝুলছিল। দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। আমি গাড়ির দরজাটা খুললাম আর দেখলাম ড্রাইভার সিটে ওই ন্যাড়া লোকটার মাথাটা পড়ে আছে, আর পুরো সিটটা রক্তে ভেসে গেছে। আমি ওই দৃশ্য দেখে ওখানেই বমি করে ফেললাম। আমি ওর মাথাটা সিট থেকে তুলে নিয়ে বাইরে ফেলে দিলাম, আর আমি গাড়িতে বসে ওখান থেকে পালিয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই কালীঘাটি পৌঁছে গেলাম। আমি নিজের প্রাণ বাঁচাতে সফল হয়েছিলাম। ওখানে রাস্তার ধারে একটা ছোট হোটেল ছিল। আমি ওখানে গেলাম, আর ওখানে যে ওয়েটার ছিল তাকে আমার সাথে ঘটা দুর্ঘটনার কথা বললাম। কোনো মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে যে কারুর কাটা মাথা থেকে রক্ত ছেটে খেতে পারে? ও কোনো মানুষ ছিল না, ও একটা ভূত ছিল। ওর নাম ছিল কাল। ও একজন তান্ত্রিক ছিল, আর 8 বছর আগেই ওর মৃত্যু হয়ে গেছে। কি? হ্যাঁ, কালীঘাটির লোকেরা ওই লোকটার মাথা কেটে ওখানেই ওর খুন করেছিল। কিন্তু কেন? ওর সাথে এরকম কেন করা হয়েছিল? আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম। তাতে ওই ওয়েটারটা আমাকে যা বলল সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। 8 বছর আগে কাল কালীঘাটির এই জঙ্গলে এসেছিল। কোথা থেকে এসেছিল কেউ জানে না, কিন্তু তার উদ্দেশ্য পরিষ্কার ছিল, অমরত্ব প্রাপ্তি। আর তাই কাল কালীঘাটির লোকজনকে অপহরণ করত। প্রত্যেক অমাবস্যার রাতে ও মৃত্যু দেবতার সামনে তাদের বলি দিত, আর তারপরে তাদের মৃতদেহগুলোর সাথে পাথর বেঁধে পুকুরে ফেলে দিত। কিন্তু এক রাতে শহরে 2 জন লোক মদ খেতে আর ফুর্তি করতে জঙ্গলের ভেতরে এসেছিল। তখন ওরাই দেখলো কাল মৃত্যু দেবতার সামনে একজন মানুষের বলি দিচ্ছে। আর তারপরে শহরের নামি দামি লোকজন কালীঘাটি পুকুরে খানা তল্লাশি করতে এলো। তখন তারা দেখলো যে পুকুরে 2-4 জন নয়, প্রায় 25 জন মানুষের মৃতদেহ ভেসে আছে, যাদের মাথাগুলো কাটা আছে। প্রত্যেকটা লোক ওই কালীঘাটির বাসিন্দাই ছিল, আর কিছুদিন ধরে নিরুদ্দেশ ছিল। যখন এই কথাটা শহরে ছড়িয়ে পড়লো যে একজন তান্ত্রিক 25 জন লোককে বলি দিয়েছে, তখন মৃতদের পরিবারের লোকেরা কালকে খুঁজে বের করে অমাবস্যার রাতে ওর মৃত্যু দেবতার সামনে ওর বলি দেয়। কাল তো মরে গেল, কিন্তু মৃত্যুর আগে সবাইকে অভিশাপ দিয়ে যায় যে ও মৃত্যুর পরেও কাউকে শান্তিতে থাকতে দেবে না, আর ও যাকেই দেখতে পাবে তাকেই ও মৃত্যু দেবতার কাছে বলি দিয়ে দেবে, আর একদিন ও অমরত্ব লাভ করবে। আর ঠিক তাই হলো। ওর মৃত্যুর পরে রাতে যে কালীঘাটির পুকুরের আশেপাশে গেছে, পরের দিন ওই পুকুরে তার মৃতদেহ পাওয়া গেছে। তাই কালীঘাটির কোনো বাসিন্দা রাত্রিবেলা ওই পুকুরের ধারে কাছে যায় না। কিন্তু কাল আমায় কেন মারলো না? ও চাইলে তো আমার প্রাণটাও নিয়ে নিতে পারতো। আমি ওয়েটারকে বললাম। তখন ওয়েটারটা আমার পায়ের চোটের দিকে তাকিয়ে বলল,
আপনার পায়ে চোট লেগেছিল আর রক্তও বেরোচ্ছিল। লোকে বলে যে মানুষ বা পশু বলি দেওয়া হয় তাদের বিকলাঙ্গ হলে চলে না, অথবা তার যদি কোনো চোট লেগে থাকে তাহলে তাকে বলি দেওয়া হয় না। কারণ এমন মানুষ যে কিনা বিকলাঙ্গ বা যার রক্ত পড়ছে সেই মানুষ বা পশুটিকে অসম্পূর্ণ মনে করা হয়, তাই ওই বলিটাকে অসম্পূর্ণ মনে করা হয়। তাই আপনি এখনো বেঁচে আছেন। এসব শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভালো হয়েছিল যে আমি পাথরে হোঁচট খেয়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, না হলে আমিও আমার বন্ধুদের মতো খুন হয়ে যেতাম। ওই দুর্ঘটনার পরে আমি আর কখনো ওই কালীঘাটি জঙ্গলের দিকে যাইনি।